কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণীর যে সিরিজ শুরু করেছি, সেখানে আমরা প্রথম ক্লাসে দেখেছি যে কিভাবে অ্যাকচুয়ালি বা কি ফরম্যাটে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করব। আমরা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন সলভ করেছিলাম, ঢাকা বোর্ড 22, এটা আপনারা এই প্লেলিস্টে পেয়ে যাবেন। আজকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, চলেন। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 সালের যে প্রশ্নটা। এই টাইপের প্রশ্নগুলো আমরা পরীক্ষাতে বেশি দেখব, ঠিক আছে? তো এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে কি বলছে আমরা একটু দেখি। ইব্রাহিম স্টোর 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। ভাইয়া, তাহলে পার্থক্যটা একটু আমরা দেখি। প্রথমে যে প্রশ্নটা আমরা সলভ করেছিলাম, এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দেওয়া ছিল, অর্থাৎ নগদান বইকে আমরা বেস করে কিন্তু অঙ্কটা সলভ করেছিলাম, তাই না? আর এই বইতে মানে এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক বিবরণী মোতাবেক। ব্যাংক বিবরণী মানে কি ভাইয়া? ব্যাংক বই, তাই না? অর্থাৎ এই ব্যাংক বই বা পাস বইকে বেস করে ম্যাথটা দেয়া আছে, তাই না? তাহলে আমরা যদি ওই ম্যাথটা করি আর এই ম্যাথটা করি, তাহলে দুইটা রুলই কিন্তু আমাদের শেখা হয়ে গেল, তাই না? তো এইভাবে আমি 4টা থেকে 5টা জাস্ট আপনাদেরকে ম্যাথ সলভ করে দিব। এগুলো আপনারা সুন্দর করে প্র্যাকটিস করে যাবেন বুঝে, তাহলে ইনশাল্লাহ আমাদের এইচএসসি পরীক্ষার জন্য হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা চলেন, তারা আছে দেখি। তো একটা প্রশ্ন দিয়ে আমাদের কতে কি বলেছে দেখি তো। নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে নগদান বইতে লেখা হয়নি, কোন বইতে? নগদান বইতে। তাহলে আমরা একটু পড়ি, এটা খুবই সহজ ভাইয়া। দেখি তো নগদান বইতে লেখা হয়নি কোনগুলো। দেনাদার, দেখেন দেনাদারের কাছ থেকে এত টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আচ্ছা, তার মানে এখানে নগদান বইয়ের লেখার সাথে কোনো সাথ নাই, এটা ব্যাংক নিয়ে কথা বলছে এখানে। তাহলে এটা আসলো না। প্রাপ্য হিসাবের 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে আমি পেয়ে গেলাম, হ্যাঁ, এটা আমি নগদান বইতে লিখিনি, তার মানে এই 6,000 টাকা আসছে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কোথায়? ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে এটা ব্যাংকের সাথে রিলেটেড, নগদের সম্পর্ক নয়, আসবে না। বিজ্ঞাপন খরচের জন্য 5,000 টাকা চেক ইস্যু করেছে, কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি। এই যে দেখেন নগদান বইতে লেখা হয়নি, তাহলে 5,000 এখানে আসছে। ব্যাংক জমার সুদ 750 টাকা, ব্যাংক চার্জ 350 টাকা, নগদান বইতে লেখা হয়নি, তার মানে এটাও আসবে। 750, 350, এখানে 5,000 আর এখানে 6,000, তাহলে 6 এর 5 11 আর এখানে 1100, তার মানে 12,100 টাকা আমাদের কি হচ্ছে? নগদান বইতে লেখা হয়নি। তো এটা সুন্দর করে এই দফাগুলো আমরা আমি এটা করে দিব না, জাস্ট দেখাই। এভাবে বিবরণ টাকা টাকা একটা ঘর আছে না, আপনারা জাস্ট লিখবেন এই যে 2 নাম্বার, হ্যাঁ, এখানে ক্রমিক নাম্বার দিয়ে 2 লিখবেন, লিখে এই কথাটাই লিখবেন, প্রাপ্য হিসাবের 6,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। তার মানে প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়, নগদান বইতে লেখা হয়নি, এই জায়গায় লিখবেন, লিখে এখানে 6,000 টাকা লিখে দিবেন। তারপরে দেখেন কি বলেছে, বিজ্ঞাপন খরচ চেক ইস্যু করেছে, নগদান বইতে লেখা হয়নি। তাহলে বিজ্ঞাপন খরচ বাবদ চেক ইস্যু, নগদান বইতে লেখা হয়নি, এখানে লিখে দিয়ে 5,000। ঠিক সেম ভাবে ব্যাংক জমার সুদ নগদান বইতে লেখা হয়নি, 750 এখানে। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, 350, লিখে এখানে জাস্ট মোট করে দিলেই শেষ। এতটুকু করলে আপনি 2 মার্ক কিন্তু পেয়ে যাবেন। এটা ইজি, এটা কোনো সমস্যা নাই। আমাদের 2 নম্বর প্রশ্নটা, আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি। উপরিক্ত তথ্যের ভিত্তিতে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী, এই জায়গায় আমাদের ঝামেলা, সেটা আমরা একটু প্রস্তুত করি, চলেন। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য যে আমাদের যে ছকটা আছে, সেই ছকটা আমরা এঁকে নিই, ঠিক আছে? সেই ছকটা আমরা সুন্দর করে একটু এঁকে নিই, একটু সময় দেন, আমি ছকটা এঁকে নিই। ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি, তাহলে আমাদের কোনো টেনশনই নাই, A+ পাওয়া ইজি। ব্যাংক সমন্বয় বিবরণী, অবচয়, এই চ্যাপ্টারগুলো, কারণ এগুলো থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে এই যে বিবরণ টাকা টাকা যে আমাদের একটা ছক আছে না, সেই ছকটা এখানে আঁকতে হবে। এই যে এরকম ছক হইলো, হ্যাঁ। ওপরে হেডিং দিবেন, কোম্পানির নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, আর 31শে ডিসেম্বর যে তারিখটা আছে সেটা। তাহলে আমরা এখানে দিলাম বিবরণ টাকা টাকা, ডান। এবার দেখেন প্রশ্নে যে জেটটা দেয়া আছে সেটা লিখবো, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা দেয়া আছে। তাহলে আমরা এখানে লিখি ব্যাংক বিবরণী মানে ব্যাংকের বই দেয়া আছে, ঠিক আছে, নগদান বই কিন্তু না। একটা জের দেয়া আছে না, তার মানে একক জের এটা, হ্যাঁ। কত টাকা যেন দেয়া ছিল ভাইয়া, দেখেন তো।
50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা আমরা এই ঘরে লিখবো। হ্যাঁ, তারপরে এখানে আমরা লিখবো যোগ, 4 আঙ্গুল পরিমাণ খাতায় আমরা একটু গ্যাপ দিব, দিয়ে তারপর এখানে আমরা লিখবো বিয়োগ। হ্যাঁ, এইভাবে আমরা লিখে রাখলাম। তার মানে এর সাথে কিছু কিছু দফাকে যোগ বিয়োগ করতে হয়, দেন আমাদের উত্তরটা পাবো। তাহলে আমরা এখানে চলে যাই, দেখি প্রথমে কি বলছে। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত এত টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে। শুধু প্রথম চেকটি ব্যাংক আদায় করেছে। প্রথম চেক মানে 5,000, এই 5,000 টাকার চেক কি করেছে? ব্যাংক আদায় করেছে। ভাইয়া ব্যাংক যদি আদায় করে নেয় তাহলে কি কোনো ভুল হয়েছে? ভুল হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণী কি নিয়ে কাজ করে? প্রথম ক্লাসে শিখেছিলাম, ভুল নিয়ে, তাই না? তাহলে 5,000 টাকার চেক আদায় হয়ে গেছে, তার মানে এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। পরের চেক যে 6,000 টাকার চেক, এটা সম্পর্কে কিছু বলেনি। তাহলে বলেন তো, এক ভাই যদি আদায় হয় তাহলে আরেক ভাই সম্পর্কে কিছু বলেনি, তার মানে কি এই ভাইটা কি হয়নি? আদায় হয়নি। তাহলে দেখেন, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটি কার ভুল ভাইয়া? মনে পড়ে? এই যে সবকিছু ভাইয়া, এই যে আপনাকে আমি জাদুর ছক দিয়ে দিয়েছি, সবকিছু এখানে আছে। দেখেন, এই যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মিলেছে ভাইয়া? এই জিনিসটাই মেন। আমার প্রথম ক্লাস করে আসবেন, যারা দেখেননি তারা প্রথম ক্লাস করে আসবেন এই প্লে লিস্টে। তাহলে দেখেন, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা কার ভুল? এটা হচ্ছে ব্যাংকের ভুল, তাই না? কি করব? ব্যাংক বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। এখন আমরা প্রশ্নে দেখব ব্যাংক বইয়ের জের দেয়া আছে কিনা। হ্যাঁ, দেখি তো প্রশ্নে ব্যাংক বইয়ের জের দেয়া আছে। এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, তার মানে ব্যাংক বইয়েরই জের দেয়া আছে। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? যোগ করতে হবে। এই যে যোগের পাশে লিখে দিব আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, তাই না? এটা একটু সংক্ষেপে লিখে দিবেন এইভাবে। হ্যাঁ, তাহলে দেখেন কত টাকা ভাইয়া, এই যে এটা। তাহলে প্রথম চেকটি আদায় হয়েছে, তার মানে দ্বিতীয় চেকটি আদায় হয়নি, এটা আমার কাজে লাগবে। তাহলে এখানে বসবে কত? এখানে বসবে 6,000 টাকা। ডান। পরের প্রশ্নে আমরা যাই, কি বলছে এটা। প্রাপ্য হিসাবে এত টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। তাহলে সরাসরি কি হয়েছে? ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে মানে কি? ব্যাংকের সাথে যোগ হয়ে গেছে। ভালো করে বুঝেন, ব্যাংকের সাথে কি হয়েছে? যোগ হয়েছে। তাহলে নগদান বইয়ের সাথে কি করতে হবে? এটা নগদান বইয়ের সাথেও যোগ করতে হবে। আমরা কি শিখেছিলাম? ব্যাংক যা করবে নগদান বইও তাই করবে। কিন্তু প্রশ্নে কি নগদান বইয়ের জের দেয়া আছে? যদি নগদান বইয়ের জের দেয়া থাকতো তাহলে আমি প্লাস করতাম, তাই না ভাইয়া? কিন্তু প্রশ্নে কোন বইয়ের জের দেয়া আছে? ব্যাংক বইয়ের জের দেয়া আছে। তাহলে কি করতে হবে? যেহেতু নগদান বইয়ের জের দেয়া নাই, ব্যাংকের সাথে আমি প্লাস করেছিলাম, এখন সেটা ব্যাংক থেকে কি করে দিব? মাইনাস করে দিব। উল্টা কাজ। দেখেন তো ভাইয়া কোথায় থেকে কমন পড়লো? এই যে দেখেন, এই যে দেখেন, নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। কোন বইয়ের জের? নগদান বইয়ের জের। কি? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। তো ভাইয়া প্রশ্নে কি নগদান বইয়ের জের দেয়া আছে? না। প্রশ্নে কোন বইয়ের জের দেয়া আছে দেখেন তো? প্রশ্নে ব্যাংক বইয়ের জের দেয়া আছে। তাহলে যদি ব্যাংক বইয়ের জের দেয়া থাকে, পাশে কি লেখা আছে? মাইনাস করতে হবে, তাই না ভাইয়া? তাহলে এটাকে আমি কি করব? মাইনাস করে দিব, জাস্ট উল্টা কাজটা। যদি নগদান বইয়ের জের দেয়া থাকতো যোগ করতাম, প্রশ্নে যেহেতু নগদান বইয়ের জের দেয়া নাই, মাইনাস করে দিব। তাহলে আমরা লিখি, তাহলে আমরা সুন্দর করে লিখি ভাইয়া। কি বলেছে? প্রাপ্য বিল সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, তাই না? তাহলে আমরা এটাকে কি করব? মাইনাস করব। নগদান ভুক্ত হয়নি। হ্যাঁ, নিজের মতো করে একটু লিখে দিব। কত? তো এটা 2 নম্বর এন্ট্রি ছিল, তাই না? কত টাকা ভাইয়া দেখেন তো? 6,000 টাকা। তাহলে আমরা এখানে 6,000 লিখে দিলাম। ডান। পরের এন্ট্রিতে যাই, দেখেন 3 নম্বর। ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। কোথায় উপস্থাপিত হয়নি? ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাংকে যদি উপস্থাপন না হয় ইস্যুকৃত চেক, কোথায় উপস্থাপন হয়নি? ব্যাংকে। ভুল টাকার ব্যাংকের ভুল, ভুল টাকার ব্যাংকের ভুল। তাহলে এটা ব্যাংক থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। কোন জের দেয়া আছে? ব্যাংকেরই জের দেয়া আছে, তার মানে মাইনাস করে দিব ডিরেক্ট। ভাইয়া এটা কোথায় থেকে কমন পড়লো দেখেন? এই যে দেখেন, সবের মধ্যে আসবে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, দেখেছেন? তাহলে এটা কার ভুল? ব্যাংকের ভুল, তাই না? এই সাইডটা কার ভুল? ব্যাংকের ভুল। এই যে ব্যাংকের জের থেকে বিয়োগ করতে হবে।
তো ভাইয়া প্রশ্নে কিসের জের দেওয়া আছে? ব্যাংকেরই জের দেওয়া আছে, তাহলে আমি ডিরেক্ট বিয়োগ করে দিব, আর কোনো হিসাব নিকাশ নাই। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা লিখি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ডান। কত টাকা ভাইয়া দেখেন তো? আচ্ছা, প্রশ্নটা আমরা কোথায় পাবো? এখানে পাবো। এই যে কত টাকা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা? 8,000 টাকা। তাহলে আমরা এই যে 8,000 টাকা লিখে দিলাম, শেষ। পরের প্রশ্নে যাই আমরা। বিজ্ঞাপন খরচ 5,000 টাকার চেক ইস্যু করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে বিজ্ঞাপন খরচের চেক ইস্যু করা, চেক ইস্যু করা মানে কি? চেক ইস্যু করা মানে আমরা কি করে দিয়েছি ভাইয়া? মাইনাস করে দিয়েছি, তাই না? চেক ইস্যু করে দিয়েছি মানে কি? ব্যাংক থেকে টাকা আমরা বিজ্ঞাপন খরচ বাবদ মাইনাস হয়ে গেছে, কিন্তু সেটা আমি কি করিনি নগদান বইতে, এখনো কি করিনি নগদান বইতে। আমি কি করিনি বলেন তো? নগদান বইতে আমাকে মাইনাস করতে হবে, আমরা মাইনাস কিন্তু করিনি। করেছি নগদান বইতে? না, নগদান বইতে আমরা মাইনাস করিনি, সেটা বলছে। তাহলে হিসাবে আমাকে কি করতে হবে? চেক যেহেতু ইস্যু করেছি, ব্যাংক কমে গেছে, তাহলে নগদান বইতেও কি করতে হবে? কমাই দিতে হবে। কিন্তু প্রশ্নে কি আমার নগদান বই আছে? না, প্রশ্নে কি আছে? ব্যাংকের বই দেয়া আছে। তাহলে ব্যাংকের বইয়ের সাথে কি করে দিব? যোগ করে দিব, উল্টা কাজ। ঠিক আছে, অর্থাৎ এই যে খরচ, বিজ্ঞাপন খরচ, খরচ না? তাহলে খরচ হলে যে আমরা যদি চেক ইস্যু করি, দেখেন এই যে কই থেকে আসছে এটা, এই যে নগদান বইয়ের জের হতে বিয়োগ করতে হয়, তাই না? যেমন এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, মানে যে কোনো প্রকার খরচগুলো কি করব আমরা, যে খরচগুলো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে বা চেক ইস্যু করেছি, নগদান বইয়ের জের থেকেও সেগুলোকে বিয়োগ করে দিতে হয়। তো প্রশ্নে যেহেতু আমাদের নগদান বইয়ের জের নাই, তাহলে ব্যাংকের বইয়ের জেরের সাথে এটা কি করে দিব? ব্যাংক বইয়ের জেরের সাথে আমরা প্লাস করে দিব, এই যে প্লাস করে দিব। তাহলে আমরা চলে যাই, তাহলে আমরা লিখি চেক ইস্যু নগদান বইতে লেখা হয়নি, মানে নগদান ভুক্ত হয়নি। কত টাকা ভাইয়া দেখি? প্রশ্নে আমাদের কত টাকা ছিল? এই যে 5,000 টাকা। বিজ্ঞাপনের জন্য চেক ইস্যু, এটা লিখে দিলে ভালো হয়। এই যে ডান। পরে যাই, দেখেন কি বলছে। ব্যাংক জমার সুদ এত টাকা। তো ব্যাংক জমার সুদ মানে কি? ব্যাংক জমার সুদ মানে ব্যাংকের সাথে যোগ হয়, তাই না? ব্যাংক জমার সুদ, দেখেন এই যে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ কি হয়? ব্যাংকের সাথে যোগ হয় না? কোথায়? আচ্ছা, এই যে এখানে থাকবে, এই যে দেখেন অর্জিত সুদ বা ব্যাংক জমার সুদ, এই যে ব্যাংকে জমা, আচ্ছা সরি, ব্যাংক জমার সুদ বা এই যে অর্জিত সুদ, সুদ অর্জন হওয়া বা ব্যাংকের যে সুদ, এই যে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, এটা কি হয়? এটা ব্যাংকের সাথে ব্যাংক জমার সুদ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়। তাই নগদান বইয়ের সাথেও কি করতে হয়? যোগ করতে হয়। এই যে নগদান বইয়ের জেরের সাথে কি করব? যোগ করব। তাহলে প্রশ্নে কি আমার নগদান বইয়ের জের দেয়া আছে? না, প্রশ্নে আছে ব্যাংকের বইয়ের জের। তাহলে যেটা নগদানের সাথে যোগ করতাম, ব্যাংকের সাথে কি করব? বিয়োগ করে দিব ভাইয়া। তাহলে ব্যাংক জমার সুদ কি করে দিব? বিয়োগ করে দিব। কত নাম্বার এটা? এই যে 5 নাম্বার, তাই না? তাহলে ব্যাংক জমার সুদ 750 টাকা। এটা যদি নগদান বই থাকতো যোগ হইতো, নগদান বই নাই, ব্যাংক থেকে বিয়োগ। পরে দেখেন আবার কি বলেছে, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ ব্যাংক থেকে মাইনাস হয়ে যায়, সেজন্য নগদান বই থেকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। কিন্তু ভাইয়া নগদান বই তো প্রশ্নে দেয়া নাই, তার মানে কি বই দেয়া আছে? ব্যাংক বই। তাহলে ব্যাংকের বইয়ের সাথে কি করব? উল্টা কাজ করব, অর্থাৎ যোগ করে দিব, শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি। কত টাকা? 350 টাকা। আর কিছু আছে দেখেন তো? আর কিছু নাই। তাহলে এটা আমরা ক্যালকুলেট করি। 6 এর 5 11, 11,350 এখানে, তাহলে 61,350, 61,350 থেকে এগুলো আমরা যোগ করি। 8 আর 6 14, 14,750। তাহলে এই 14,750 এটা তো বিয়োগ, তাই না? এটা বিয়োগ, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখান থেকে এটা এখন বাদ দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে একটু বাদ দিয়ে দেখি আমরা কত আসে। হ্যাঁ, তাহলে 61,350, দেখেন 61,350 মাইনাস 14,750 কত আসে? 46,600।
তাহলে এই 46,600-কে আমরা কি লিখবো ভাইয়া দেখেন তো, অঙ্ক শুরু হয়েছে কি দিয়ে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। তাহলে এখানে ব্যাংক থাকলে এখানে কি হয়ে যাবে, নগদান বই হয়ে যাবে, উল্টা বইটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা। এই শেষ আমাদের প্রশ্ন, ডান, ব্যাংক সমন্বয় বিবরণী হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, তাহলে জাস্ট আমরা যদি এই প্রসেসটা ভাইয়া যদি ফলো করি তাহলে এটা অ্যাডমিশন টেস্টে আপনাকে বেনিফিট করবে, ডিরেক্ট প্রশ্ন আসে এমসিকিউ, এমনিও পাবেন, ডান হয়ে যাবে। একই জিনিস, জাস্ট ফরম্যাট এটা, আপনাকে কোনটা বাড়ছে জাবেদা করতে হবে না, খতিয়ান করতে হবে না, বাড়া কমা কিচ্ছু দেখতে হবে না, জাস্ট ফলো দিস রুল হয়ে যাবে। পরে দেখি আমরা 3-এ বলছে 2, 4, 5 নম্বর দফাগুলোর জাবেদা দাও। তাহলে আমি একটু জাবেদা করে দিই। তো জাবেদা আপনারা করবেন বাসায় যখন, তখন কিন্তু জাবেদার ছক কাটবেন, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে জাবেদা করবেন। ঠিক আছে, এখানে যেহেতু সময় কম আপনাদেরকে শেখাচ্ছি, আমি ছক টানছি না, ডিরেক্ট জাবেদাগুলো করে দিচ্ছি। আপনারা পরীক্ষায় ছক না টানলে কিন্তু জাবেদায় নাম্বার পাবেন না। তো 2 নাম্বারে কি বলেছে আমরা দেখি, প্রাপ্য হিসাবে এত টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, তাই না? তাহলে প্রাপ্য হিসাব ব্যাংক কর্তৃক আদায়, তাই না? তাহলে জাবেদা কি, প্রাপ্য হিসাব ব্যাংক কর্তৃক আদায় না? তাহলে ব্যাংক কর্তৃক আদায় হইলে কি হবে, ব্যাংকের টাকা বেড়ে যাবে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব আদায় হয়েছে, তার মানে প্রাপ্য হিসাব কি আর থাকবে, সে টাকা পরিশোধ করে দিয়েছে, তার মানে প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে গেল, কত টাকা, 6,000 টাকা। ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার কিন্তু প্রশ্নে বলেনি যে ব্যাখ্যার প্রয়োজন নাই, এই কথাটা কিন্তু বলা নাই, তাই না? প্রথম প্রশ্নে কিন্তু আমাদেরকে বলেছিল দেখেন ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা বলে দিয়েছিল, সে কারণে আমরা ব্যাখ্যা দেইনি। কিন্তু এই জায়গায় জাবেদা করতে বলেছে, ব্যাখ্যার প্রয়োজন নাই এই কথাটা কিন্তু বলেনি, তার মানে আমাকে মাস্ট ব্যাখ্যা দিতে হবে, আপনি যদি ব্যাখ্যা না দেন আপনার নাম্বার কাটবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে, জাবেদায় ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক, যদি দিতে না বলে তাহলে দিব না, না হলে দিতে হবে। তাহলে আমরা লিখব প্রাপ্য হিসাব ব্যাংক কর্তৃক আদায়, এই যে হয়ে গেল, ডান। ওকে, নেক্সটে যাই। 2-এর পরে কত আছে দেখি তো আমরা, 2-এর পরে আছে 4-এ কি বলছে, বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু করা হয়েছে, তাই না? তাহলে বিজ্ঞাপন খরচের জন্য, তাহলে মানে এখানে একটা খরচ হিসাব আসবে, কি খরচ, বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ বেড়ে গেল, তাহলে ডেবিট, চেক ইস্যু করেছি, তার মানে টাকাটা কই থেকে যাবে, নগদ না ব্যাংক থেকে, ব্যাংক থেকে, সেজন্য ব্যাংক হিসাব হয়ে যাবে কি, ক্রেডিট, কত টাকা, বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু 5,000 টাকা। এখানে লিখে দিবেন, সেটাই লিখে দিবেন ব্যাখ্যাতে, বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু, ডান হয়ে গেল। পরে দেখি আর কি বলছে, 5 নাম্বার দফা, ব্যাংক জমার সুদ, তাই না? তো ব্যাংক জমার সুদ হইলে কি হয় বলেন তো, ব্যাংক জমার সুদ হলে ব্যাংকের জমা টাকা বেড়ে যায়, তাই না? ব্যাংকের টাকা বেড়ে যায়, তার মানে আমাদের কি হবে, এখানে ব্যাংকের টাকা বেড়ে গেলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট 750 টাকা। আর ব্যাংক জমার সুদ এটা হচ্ছে আয় হিসাব, তাই না? জমা হচ্ছে মানে আয় হিসাব, তার মানে ব্যাংক সুদ ক্রেডিট, আয় বেড়ে গেলে ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব ব্যাংক জমার সুদ আদায়, হয়ে গেল। পরের আরেকটা অংশে কি বলছে দেখেন, ব্যাংক চার্জ 350 টাকা, ব্যাংক চার্জ মানে কেটে নেওয়া, ব্যাংক চার্জ হলে ব্যাংকের টাকা কমে যায়, তাই না? তাহলে ব্যাংকের টাকা যেহেতু কমে যাচ্ছে, তাহলে কি হবে, ব্যাংক চার্জ আমার ব্যাংকের টাকা কমাই দিচ্ছে, তার মানে ব্যাংক চার্জ একটি কি হিসাব, ব্যাংক চার্জ হচ্ছে ব্যয় হিসাব, তাহলে ব্যয় বাড়লে কি হয়, ডেবিট 350 টাকা। আর ব্যাংকের টাকা কমে গেলে কি হবে, ব্যাংক হচ্ছে আমার সম্পদ হিসাব, তাহলে ব্যাংক হিসাব কমে গেলে কি হয়, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। ব্যাখ্যায় লিখে দিবেন ব্যাংক চার্জ, এই হয়ে গেল আমাদের। এতটুকু করলে আমরা কি হইলো, এতটুকু করলে আমাদের 10 মার্কের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা 2টা বোর্ড প্রশ্ন সলভ করলাম 2টা নিয়মে, একটা নগদান বই মোতাবেক ব্যাংক জমা, একটা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা, তাই না? এই 2টা প্রশ্ন আপনারা একটু বাসায় 2বার করে সলভ করবেন, করে একটু দেখবেন, তাহলে পার্থক্যটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই 2টা প্রশ্ন দিয়ে। এরপরে আমরা দেখব যে উভয় জের পদ্ধতিতে কিভাবে সলভ করে, সেই প্রশ্নগুলো আমরা এরপরে রেখেছি, এবং আমি যে কয়টা প্রশ্ন আপনাকে সলভ করাবো আপনি বুঝে করে গেলে ইনশাল্লাহ আপনি উত্তর করে আসতে পারবেন পরীক্ষায়। তো আজকের বেশি কথা বলছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।